শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ, পররাষ্ট্রনীতিতে বড় পরীক্ষার আশঙ্কা। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেছে গ্রাম সেতু বিদ্যুৎ প্রকল্প। ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতেও। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সামরিক জোট মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেওয়ার বিষয়টি এখন দেশের পররাষ্ট্র নীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি ইতিবাচকভাবে দেখার কথা জানানোর পর প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি নতুন কোনো সামরিক জোটে যুক্ত হতে যাচ্ছে? রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ এই জোটে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক সহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সমীকরণে চাপ তৈরি হতে পারে। কারণ এতদিন ঢাকা বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রেখে অর্থনীতি ও পররাষ্ট্রনীতি পরিচালনার চেষ্টা করেছে। গত 7ই আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির মূল কথা হল, এক সদস্যের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্ক এরই মধ্যে জানিয়েছে, এই চুক্তি অন্য দেশগুলোর জন্য উন্মুক্ত। তাই বাংলাদেশ শেষ পর্যন্ত এতে যোগ দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারণ সিদ্ধান্তটি শুধু নিরাপত্তা নয়, ভারত, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের যে পরিকল্পনা ছিল, সেখান থেকে সরে এসে নভেম্বর মাসে ভোট আয়োজনের কথা ভাবছে কমিশন। ইসি জানিয়েছে, অক্টোবরের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার লক্ষ্য রয়েছে। তবে ভোট গ্রহণের সময় নভেম্বর করার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে রাজনৈতিক দলগুলোর কমিটিতে নারী নেতৃত্ব বাড়ানোর বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে দলগুলোর নিবন্ধন বাতিলের ঝুঁকি থাকতে পারে। হঠাৎ করেই ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের রাসুয়া। চীন সীমান্তের কাছে ভোতেকোশি নদীতে আচমকা পানির ঢল নেমে এসে মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো। এখন পর্যন্ত অন্তত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় পুলিশ সদস্যদের একটি অংশের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। উদ্ধারকারী দল কাজ শুরু করলেও প্রবল স্রোত ও ক্ষয়ক্ষতির কারণে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রাসুয়ার তিমুরে ও স্যাফ্রোবেসি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে একটি হেলিপ্যাডও ভেসে যাওয়ায় উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টার সেখানে নামতে পারেনি। একই সঙ্গে ত্রিশুলী নদীর পানিও বাড়তে শুরু করায় আশপাশের আরও কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ওই এলাকায় বড় ধরনের বৃষ্টিপাত না থাকলেও হঠাৎ এই বন্যা দেখা দিয়েছে। প্রাথমিক অনুসন্ধানে বিজ্ঞানীরা ধারণা করছেন, হিমালয়ের কোনো এলাকায় বরফ ধস নেমে লেন্দে নদীর প্রবাহ আটকে যায়। পরে জমে থাকা পানি হঠাৎ ভেঙে নিচের দিকে নেমে এসে এই ভয়াবহ বন্যার সৃষ্টি করতে পারে। তবে এর প্রকৃত কারণ এখনও তদন্ত করা হচ্ছে। নেপাল চীন সীমান্তের পাশাপাশি তিব্বতের গিরং এলাকাতেও এই দুর্যোগের প্রভাব পড়েছে। দুই পাশেই রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল কর্তৃপক্ষ নদীর তীরবর্তী মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কারণ ভোতেকোশি ও ত্রিশুলী নদীর পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ হিমালয় অঞ্চলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তৈরি হওয়া এই আকস্মিক বন্যা এখন বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।
ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের অর্থনীতি ও তেলভিত্তিক বাণিজ্যকে আরও চাপে ফেলা। এর প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, দেশটির সঙ্গে বাণিজ্য করা অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানও ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, ইরানকে ঘিরে নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে জ্বালানি, পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যয়ের ওপর চাপ তৈরি হতে পারে। আর এর পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতিতেও। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়ায় বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। চলতি আগস্টের প্রথম 24 দিনেই দেশে এসেছে 234 কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল 186 কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিটেন্স বেড়েছে প্রায় 48 কোটি ডলার বা 25.7%। জুলাইয়ে 285 কোটি 90 লাখ ডলার আসার পর আগস্টেও প্রবাসী আয়ের এই প্রবাহ অব্যাহত রয়েছে। ফলে চলতি অর্থবছরের শুরুতেই বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তি ফিরছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। নতুন মৌসুমের শুরুতেই বড় স্বীকৃতি পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। গত মৌসুমে 21টি অ্যাসিস্টের পাশাপাশি 9টি গোল করেছিলেন ফার্নান্দেস। তার দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার সুযোগ পায়। এর আগে প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছিলেন 31 বছর বয়সী এই পর্তুগিজ তারকা। এবার সতীর্থদের ভোটে পিএফএ বর্ষসেরা হয়ে রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে এই পুরস্কার জিতলেন ফার্নান্দেস। বাঙালিয়ানার রাতের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।